পাকিস্তানের রিজার্ভে যে ডলারটা আছে সেটা হচ্ছে $2.9 বিলিয়ন, মানে $3 বিলিয়ন কম। আর বাংলাদেশের ব্যাংকের রিজার্ভে এখনো $27 বিলিয়ন। অথচ আপনি সামরিক অবস্থানে পাকিস্তান কোথায়, বাংলাদেশ কোথায়? পৃথিবীতে বাংলাদেশ যেভাবে অরক্ষিত অবস্থায় আছে, এইরকম অরক্ষিত কোন দেশ আছে বলে মনে হয় না, এমনকি সেটা মালদ্বীপ না। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, এই সরকার ক্ষমতা গ্রহণের কিছুদিন পরেই আমরা শুনতে পাচ্ছিলাম যে আমরা ডিফেন্স সেক্টরে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। বিশেষ করে ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে আমরা শুনেছিলাম যে আমরা চীন থেকে জেট-এনসি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছি, আবার পাকিস্তান থেকে থান্ডার যুদ্ধ বিমানও ক্রয়ের একটা কথা আমরা শুনেছিলাম। আপনারা কি আর এই বিষয়ে কোনো কথাবার্তা শুনতে পান? থমকে গেছে, বন্ধ হয়ে গেছে। সরকারের মধ্যে সরকার বিরোধী, বাংলাদেশ বিরোধী একটা চক্র কাজ করতেছে। সর্ষের মধ্যে ভূত। এক কথায় এই বাংলাদেশের বর্তমানে প্রতিটা সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে সেই বাংলাদেশ বিরোধী চক্রের দালালরা অবস্থান করতেছে। তারা বুঝাচ্ছে যে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনলে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্কের অবনতি আরো চরম পর্যায়ে ঘটবে। আমরা এমনিতেই অনেক ক্ষতির সম্মুখীন, ব্যবসার ক্ষেত্রে আরো ক্ষতির সম্মুখীন হব। দ্বিতীয়ত, চীন থেকে যুদ্ধ বিমান ক্রয়ের ক্ষেত্রে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে যে পশ্চিমা শক্তি আমাদের উপর রুষ্ট হবে। এক কথায় আমরা যেন যুদ্ধ বিমান ক্রয় করতে না পারি, আমাদের আকাশ যেন অরক্ষিত থাকে, তার একটা বন্দোবস্ত চলতেছে। প্রশ্ন হচ্ছে যে সরকার কি করতেছে, আমাদের সরকার প্রধান কি করতেছে? এইসব ক্ষেত্রে বাধা যে আসবে সেটা আগে থেকেই জানা ছিল, কিন্তু সেই বাধা যে অতিক্রম করতে পারবে না এই সরকার, সেটা আমরা বিশ্বাস করতাম না। আমরা বিশ্বাস করতাম এই সরকার সেই বাধা অতিক্রম করে দেশকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে, একটা শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবে। আজকে ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তানের অবস্থানটা কোথায় ছিল, এখনো আছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের আমি একটা তুলনামূলক চিত্র তুলে ধরতে চাই যে পাকিস্তানের সামরিক অবস্থান আর বাংলাদেশের সামরিক অবস্থান, প্লাস পাকিস্তানের সক্ষমতা আর বাংলাদেশের সক্ষমতা, এই দুইটা জিনিস যেন আপনারা বুঝতে পারেন, সেই জন্য এই তুলনামূলক চিত্রটা তুলে ধরতে চাই। পাকিস্তানের জিডিপি $348 বিলিয়ন, আর বাংলাদেশের জিডিপি এখনো $460 বিলিয়ন। বাংলাদেশের জিডিপি পাকিস্তান থেকে কত বেশি? বাংলাদেশের মাথাপিছু জিডিপি, মানে আমাদের মাথাপিছু যে আয়, সেই মাথাপিছু জিডিপি হচ্ছে $2,621। পক্ষান্তরে ভারতের মাথাপিছু আয় $2,612, আমাদের চাইতে কিছু হলেও কম। আর পাকিস্তানের মাথাপিছু আয় কত জানেন? $1,471। মানে আমাদের অর্ধেক হচ্ছে পাকিস্তানের মাথাপিছু আয় বা জিডিপি। বাংলাদেশের বৈদেশিক ঋণ, বিদেশের ঋণ, মানে বিদেশ থেকে আমরা যে ঋণ টিন নেই, যে বলা হয় যে অনেক ঋণ নেওয়া হয়েছে অনেক, এই ঋণ ও জিডিপির যে শতাংশ হিসাবে যদি ধরা হয়, এই উপমহাদেশে বাংলাদেশের ঋণের পরিমাণ সবচেয়ে কম। বাংলাদেশে বৈদেশিক ঋণের হারটা হচ্ছে জিডিপির 18%। পক্ষান্তরে পাকিস্তানে বৈদেশিক ঋণের পরিমাণটা হচ্ছে তাদের জিডিপির 74%। কোথায় 18% আর কোথায় 74%? বাংলাদেশের মানুষের মাথাপিছু যে ঋণটা আছে, সেই ঋণের তুলনায় পাকিস্তানের মানুষের মাথাপিছু ঋণ প্রায় 4 গুণেরও অনেক বেশি। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান যে বলা হচ্ছে খারাপ, রিজার্ভ নাই, আমাদের প্রবাসী ভাই বোনেরা যে ডলার পাঠায়, সেই ডলার দিয়ে আমরা রিজার্ভটাকে সমৃদ্ধ করতেছি। ঠিক আছে, আমরা আগের তুলনায় রিজার্ভ আমাদের কমছে, কিন্তু তারপরেও এখনো প্রবাসী আয়ের উপর ভিত্তি করে আমাদের যে রিজার্ভ বর্তমানে বাংলাদেশ ব্যাংকে যে ডলারটা সংরক্ষিত আছে, বসে আছে, সেটা হচ্ছে $27 বিলিয়ন মতো। আর পাকিস্তানের রিজার্ভে যে ডলারটা আছে সেটা হচ্ছে $2.9 বিলিয়ন, মানে $3 বিলিয়ন কম। পাকিস্তানের রিজার্ভে $3 বিলিয়ন কম বৈদেশিক মুদ্রা মানে ডলার আছে, আর বাংলাদেশের
ব্যাংকে রিজার্ভে এখনো $27 বিলিয়ন। অথচ আপনি সামরিক অবস্থানে পাকিস্তান কোথায়, বাংলাদেশ কোথায়? আমাদের একটা এয়ার ডিফেন্স আছে। আজকে যদি না করুক, ইন্ডিয়ার কথা বাদ দেন, আরে মায়ানমার যদি আমাদের উপর অ্যাটাক করে, আমরা মায়ানমারকে প্রতিহত করতে পারবো? মায়ানমারের কাছে রাশিয়ান যে বিমান আছে, সেই বিমানকে ভূপাতিত করার মতো কোন এয়ার ডিফেন্স আমাদের আছে? আমরা মায়ানমারকে আঘাত করার জন্য সেরকম কোন ক্ষেপণাস্ত্র আমাদের আছে? আছে কিছু রকেট লঞ্চার, আছে কিছু রাইফেল, তার মধ্যে আবার সেগুলোর গুলি নাই। এই গুলি শট, সেটা আপনারা এই আন্দোলনে, জুলাই আন্দোলনে দেখতে পাচ্ছেন যে সামরিক বাহিনী সহ আমাদের পুলিশের কাছে গুলিগুলা শট পড়ে গেছিল। কোথায় আছি আমরা? পৃথিবীতে বাংলাদেশ যেভাবে অরক্ষিত অবস্থায় আছে, এইরকম অরক্ষিত কোন দেশ আছে বলে মনে হয় না। এমনকি সেটা মালদ্বীপও না। আমাদের পার্শ্ববর্তী দেশ গুলোর সাথে যদি তুলনা করেন, কোন দেশই আমাদের মতো অরক্ষিত নাই। অথচ এখনো আমাদের দেশের অভ্যন্তর থেকে সামরিক অস্ত্র বা সরঞ্জাম কেনার ক্ষেত্রে বাধা তৈরি করা হচ্ছে, চক্রান্ত পদে পদে। কিন্তু এই চক্রান্ত থাকবে, চক্রান্ত যে থাকবে এটা তো সবাই জানে, এটা তো সবাই জানে। কিন্তু চক্রান্তটাকে কেন আমরা নস্যাৎ করে দিতে পারি নাই? এত সমর্থন দিয়ে, এত রক্তপাতের বিনিময়ে যে সরকারকে ক্ষমতায় আনলাম, সেই সরকার এই চক্রান্তগুলো যে হবে সে সরকার কি জানতো না? সেই সরকার এই চক্রান্ত মিনিমাইজ করার ক্ষেত্রে কি ভূমিকা নিছে? কোন জায়গায় একটা কম্বাইন্ড অ্যাকশন প্ল্যান তৈরি করছে? কোন জায়গায় সেরকম অ্যাকশন পরিচালিত হয়েছে? এমনকি জনসাধারণের মধ্যে ছাত্ররা পুলিশকে অ্যাটাক করতেছে, সেখানে সরকার নিশ্চুপ। টুপি মাথায় দিয়ে কেউ যায় সেটা যে কোনো কিছু করতেছে, সেখানে সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না। মানে একটা জাস্ট এক কথায় বলতে গেলে আমাদের দেশে যে সরকার আছে, এই জিনিসটাই আমরা আপনার মনে করেন যে ক্লিয়ার বুঝতে পারতেছি না। সেখানে আমরা যুদ্ধ বিমান কিনবো কোত্থেকে? এই যে 8 তারিখে তুরস্ক থেকে যে আপনার ডিফেন্স ইন্ডাস্ট্রির হেড যে আসতেছে, তারা একটা কিছু প্রপোজাল নিয়ে আসতেছে, সেই প্রপোজালগুলো ইমপ্লিমেন্ট করতে দেবে? যারা যুদ্ধ বিমান কিনতে বাধা তৈরি করতেছে, তারা তুরস্ক থেকে অস্ত্র কেনার কথা বাদ দেন, তুরস্ক চাচ্ছে বাংলাদেশে অস্ত্রের কারখানা তৈরি করতে, সেটা তৈরি করতে দেবে? বিশ্বাস হয়? এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও তৈরি করতে চাই। সঙ্গে থাকেন, ভালো থাকেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে বিষয়গুলো নিয়ে কথা বলতে উৎসাহ পাবো। খোদা হাফেজ, ভালো থাকবেন।